আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন শিপের আজকে দ্বিতীয় ক্লাস 2 তারিখ, জুলাই মাসের 2 তারিখে ক্লাস। তো আমি গত ক্লাসেই বলেছিলাম যে জমি মাপা শেখার জন্য, আমিন শিপ শেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে 3টি জিনিসের জ্ঞান রাখতে হবে। একটা হচ্ছে জ্যামিতি, 2 নম্বর জমির প্রকারভেদ, 3 নম্বর হচ্ছে শতাংশ, কাঠা, বিঘা ও একরের পরিমাপ ও সম্পর্ক সূত্র। এই 3টা জিনিস আমরা যেদিন জানা শেষ করতে পারবো সেদিন আমরা মাঠে ঘাটে গিয়ে জমি মাপা শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম ক্লাস জ্যামিতি আমরা একটা ক্লাসের মধ্যে বুঝিয়ে দিতে পেরেছি এবং আপনারা নিশ্চয়ই অনেকেই বলেছেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি। তো আজকে আমরা বুঝবো জমির প্রকারভেদ। এই দ্বিতীয় প্রকার বুঝার পরে আর একটা মাত্র ক্লাস, আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস যেদিন আপনারা করবেন তার পরের দিন থেকে আপনারা জমি মাপতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি আবারও বলতেছি, এইটা কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও না যে মজা লাগবে। ক্লাসের মধ্যে যেমন কষ্ট করে শিখতে হয়, বুঝতে হয়, ঠিক এই ভিডিওটা বিরক্ত নিয়েই আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। এটা তো ফানি ভিডিও না যে মজা পাবেন আর হা 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 করে হাসবেন। সুতরাং একটু কষ্ট নিয়ে, সময় নিয়ে দেখতে থাকেন, শিখতে থাকেন, ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ না পারলে আমি তো আসি। আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাসে জ্যামিতি শিখে ফেলেছি, ক্লিয়ার করে ফেলেছি, জ্যামিতি মিশে দিলাম। আর তৃতীয় ক্লাসে আমরা এটা শিখবো, সেজন্য এইটাও আমরা মিশে দিলাম। আমাদের থাকলো কোনটা? আমাদের একটা বিষয়বস্তু বাকি থাকলো, সেটা হলো জমির প্রকারভেদ। আজকে আমরা জমির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো জমির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করার আগে আমি বলে নেই যে জমি কাকে বলে। আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও আমাদেরকে বলতে হবে, আমাদের ফর্মালিটি আছে। জমি বলা হয় এক বা একাধিক আইল বা রেখা দ্বারা সীমাবদ্ধ কোনো স্থানকে জমি বলে। যদি জায়গাটা সীমাবদ্ধ না থাকে তাহলে সেটাকে আমরা জমি বলতে পারবো না। এখন প্রশ্ন হতে পারে যে কখনো বলতেছেন আইল, কখনো বলতেছেন রেখা, মানে কি? কিন্তু এটার মানে হচ্ছে আমরা যখন মাঠে ঘাটে একদম সরজমিনে মাঠে উপস্থিত হয়ে, ভূমিতে, জমিতে, স্থানে উপস্থিত হয়ে যে মাপি, তখন আমরা খাতা কলমে লিখবো যে আইল, পূর্ব আইল এত ফিট, পশ্চিম আইল এত ফিট, দক্ষিণ আইল এত ফিট, এইভাবে লিখবো। কিন্তু আমরা যখন ম্যাপে মাপবো কোনো জমি, ম্যাপ থেকে, মানচিত্র থেকে যখন মাপবো, তখন তো সেখানে আইল নাই, সেখানে আছে রেখা। তখন আমরা লিখবো উত্তর রেখা এত ফিট, পশ্চিম রেখা এত ফিট, এইভাবে। সেজন্য দুইটা কথা একসঙ্গে বলে নিচ্ছি যে এক বা একাধিক আইল বা রেখা দ্বারা সীমাবদ্ধ স্থানকে ভূমি বলে। দেখেন, এই দেখেন, এই যে এটা সীমাবদ্ধ নয়, এইদিকে খোলা আছে, সেজন্য এটাকে আমরা ভূমি বলতে পারবো না। হ্যাঁ, আবার মনে করেন যে এই যে এইটা এইদিকে খোলা আছে, এজন্য এটাকে আমরা ভূমি বলতে পারবো না। সরি, ভূমি বললে ভুল হবে, জমি বলতে পারবো না। যখনই আমি এটাকে এখানে ব্লক করে দিয়েছি, সীমাবদ্ধ হয়ে গেছে, তখন আমরা এটাকে বলতে পারবো চতুর্ভুজ বা চারকোনা জমি। আবার দেখেন, আবার যখন এই দিকে খোলা ছিল, এতক্ষণ পর্যন্ত তাকে আমরা জমি বলতে পারছি না। যখন এখানে আমি বন্দি করে দিয়েছি, তখন আমি বলতে পারবো এটা একটা ত্রিভুজ জমি। এই যে এইটা, হ্যাঁ, আর একটা কথা ক্লিয়ার করে নেই। অনেকে বলবেন যে 3 আইল দ্বারা 4 আইল দ্বারা তো বুঝলাম, কিন্তু এক রেখা দ্বারা কিভাবে সীমাবদ্ধ হতে পারে? এই যে হতে পারে, দেখেন, এই যে এটা একটা রেখা বা আইল, হ্যাঁ, এইভাবে ঘুরে চলে আসছে, দেখেন সীমাবদ্ধ হয়ে গেছে না? একটা, কিন্তু এখানে 2, 3, 4 আপনি গুনতে পারবেন না, এটা একটা। তাহলে এক আইল দ্বারা, এক রেখা দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে, এই জন্য এটাও একটা জমি। এটাকে বলা হচ্ছে গোলাকার জমি। তো আমরা জেনে নিলাম যে জমি কাকে বলে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা শিখবো জমি কয় প্রকার। জমি কয় প্রকার? জমি কয় প্রকার? আমি বলেছি আমাদের আগের যে ক্লাস, সেই ক্লাসের যে জ্যামিতির যে কোন বিষয়ে যে আলোচনাটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওটা আপনাকে বারবার গুরুত্ব দিয়ে জানতে হবে। আর এই জমি কয় প্রকার, এই প্রকারটা আপনাকে গুরুত্ব দিয়ে জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার কাছে সহজ হয়ে যাবে। তো এখন আমরা প্রশ্ন করলাম জমি কয় প্রকার, এটার উত্তর কি? জমি হচ্ছে প্রথমত 3 প্রকার। 1 নম্বর এক নম্বর হচ্ছে চতুর্ভুজ। 2 নম্বর কি? ত্রি। 2 নম্বর হচ্ছে ত্রিভুজ। 3 নম্বরটা হচ্ছে গোলাকার। 3 নম্বর হচ্ছে গোলাকার জমি। তাহলে জমি প্রথমত 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে আবার
অনেক প্রকার আছে। চলেন আমরা সেই প্রকারগুলো আলোচনা করে নেই। তাহলে এটা মনে রাখবেন, জমি 3 প্রকার। এটা মনে রাখা খুব জরুরি বিষয় নয়, তারপরে কেউ জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন, সেজন্য আপনি মনে রাখতে পারেন। তাহলে আমরা জেনে নিলাম জমি 3 প্রকার। 3 প্রকারের মধ্যে সর্বপ্রথম প্রকার কি? চতুর্ভুজ। তাহলে আমরা চতুর্ভুজ নিয়েই এখন আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে চতুর্ভুজ কয় প্রকার? খালি প্রকারের শেষ নেই, কিন্তু সহজ, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। তাহলে জমি প্রথমত 3 প্রকার। 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে চতুর্ভুজ। এবার আমরা জানবো চতুর্ভুজ কাকে বলে। আমি এখানে লিখছি না, সময় লজ্জাবে আপনাদের। 4টি আইল দ্বারা সীমাবদ্ধ কোন স্থানকে চতুর্ভুজ বলে। এটা কি? এটা তো সবাই বোঝে। এই 4টি আইল দ্বারা সীমাবদ্ধ স্থানকে চতুর্ভুজ বলে। এখানে আর কিছু ব্যাখ্যা করার নাই, আপনারা এটা বুঝে যাবেন। আর আপনারা এটা আমার কথা শুনে শুনে লিখতে পারবেন, নাহলে আমি লিখে দিতাম। এখন প্রশ্ন হচ্ছে চতুর্ভুজ কত প্রকার? চতুর্ভুজ হচ্ছে 5 প্রকার। চতুর্ভুজ 5 প্রকার। চতুর্ভুজ 5 প্রকার। তার মধ্যে আমি প্রকারগুলো এখানে রেখি, তারপর ওইদিকে ব্যাখ্যা করবো। হ্যাঁ, 1 নম্বরের নাম হচ্ছে ওকে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর হচ্ছে, এখানে একটা ফোঁটা বাদ পড়ে গেছে। 1 নম্বর হচ্ছে আয়তাকার। আয়তাকার চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজের একটি প্রকার এটা, আয়তাকার। আয়তাকার চতুর্ভুজ কাকে বলে? যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং ওই চতুর্ভুজের 4টা কোণও সমান এবং এক কর্ণ থেকে আরেক কর্ণের মাপও সমান, সেটাকে আয়তক্ষেত্র বা আয়তাকার বলবে। এই দেখেন আমি দেখাচ্ছি। এই দেখেন, এইটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান। এই বাহুটা যতখানি, এই বাহুটাও ততখানি। এই বাহুটা যদি হয় 40 ফুট, এই বাহুটাও 40 ফুট। এই বাহুটা, এই যে এই দিকের এই বাহুটা যদি হয় মনে করেন যে 100 ফুট, তাহলে এই দিকের বাহুটাও 100 ফুট। বিপরীত বাহুগুলো সমান, এবং এই যে এই চতুর্ভুজের যে 4টা কোণ আছে, এই কোণগুলোও হবে সমকোণ। সমকোণ ওই যে বলছিলাম যে প্রথম ক্লাসটা আপনার দরকার। সমকোণ, সমকোণ কাকে বলে সেখানে থেকে আপনারা দেখে নেবেন। সমকোণ। এবং এই কোণা থেকে মাপ দিলে এই কোণা পর্যন্ত আসতে যতখানি হবে, তত ফিট হবে। এই কোণা থেকে মাপ দিয়ে এই কোণা পর্যন্ত আসতেও তত ফিট হবে। এই জিনিসগুলো হলে সেটাকে বলবে আয়তাকার জমি বা আয়তক্ষেত্র জমি। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে বর্গাকার বা বর্গক্ষেত্র। বর্গাকার বা বর্গক্ষেত্র জমি কাকে বলবে? ওই চতুর্ভুজকে বর্গাকার বা বর্গক্ষেত্র বলে যেই চতুর্ভুজের 4টা বাহুই পরস্পরের সমান এবং 4টা কোণই সমকোণ, এবং এক কর্ণ থেকে আরেক কর্ণের মাপও সমান, সেটাকে বর্গাকার বা বর্গক্ষেত্র বলবে। এখানে আমি একে দেখাই। এই দেখেন, এটাও চতুর্ভুজ, উপরেরটাও চতুর্ভুজ, এটা একটু লম্বা। আর এই চতুর্ভুজ যে এটা একদম সমান, 4টা বাহু সমান। যে এই বাহু যদি হয় 30 ফুট, তাহলে এটাও 30, এটাও 30, এটাও 30। এই বাহু যদি হয় 50 ফুট, এটাও 50, এটাও 50, এটাও 50। মানে প্রত্যেকটা বাহুর মাপ একই রকম হবে। এবং এই চারদিকে যে কোণ তৈরি হবে, এই কোণগুলো সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রির বেশি যদি 100 ডিগ্রি হয়ে যায়, তাহলে সে আর বর্গাকার, তাকে আর বর্গাকার বলা যাবে না। কোন কোণ যদি 90 ডিগ্রির কম হয়ে যায়, 80 ডিগ্রি হয়ে যায়, 85 ডিগ্রি হয়ে যায়, 70 ডিগ্রি হয়ে যায়, তাহলেও তখন আর তাকে আমরা বর্গাকার জমি বলতে পারবো না। তার নাম ভিন্ন হয়ে যাবে, তার সূত্রও ভিন্ন হয়ে যাবে। এজন্য আমাদেরকে এটি জানতে হবে। এবং শর্ত হলো এই কোণা থেকে এই কোণা, এটাকে আমরা কর্ণ বলি, এই কর্ণের মাপ যতখানি হবে, এই কর্ণ থেকে এই কর্ণের মাপও ততখানি হবে। দেখা গেল যে বাহুগুলো সমান, কিন্তু কর্ণের মাপগুলো কম বেশি আছে। এই কর্ণ থেকে এই কর্ণ 100 ফিট, তো এই কর্ণ থেকে এই কর্ণ 80 ফিট। এই একটা 100 ফিট, একটা 80 ফিট, এই যে কম বেশি হয়ে গেছে। কম বেশি হয়ে গেলেই তাকে আর বর্গাকার জমি বলা যাবে না, তাকে আমরা রম্বস জমি বলবো। তাহলে আমরা এই বর্গাকার জমিকে চিনে নিলাম। সামান্তরিক,
সামান্তরিক কাকে বলে? যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় এবং এক কর্ণ থেকে আরেক কর্ণের মাপ সমান নয়। দেখেন এই দেখেন এই বাহুটা যদি 100 ফিট হয়, এই বাহুটা 100 ফিট। ওই যে বললাম বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। দেখেন খেয়াল করে দেখেন, রেল লাইন যেমন সমান ভাবে চলে, কোনো জায়গায় চাপে আসে না, কোনো জায়গায় ফাঁকা হয়ে যায় না, এরকম সমান। এখন আবার ভুল ধরে আপনার হুজুর আপনার তো একটু বাঁকা বাঁকা দেখা যাচ্ছে, হাতের কাম তো সেই জন্য। হ্যাঁ, এটা আমি যদি স্কেল দিয়ে দিতাম তাহলে আর এটা হতো না। তো আমি দ্রুত করতে চাচ্ছি, আপনাদেরকে বিরক্ত করেছি। আপনাদের কালকের ক্লাসে যে আপনাদের মন ভরাইতে পারেনি, এজন্য সারা রাত আমার ঘুম হয়নি। আমার বাড়িওয়ালি বলতেছে যে এত টেনশন করার কি দরকার। তো আমি বললাম যে না, এতগুলো মানুষ আমার উপর আশা করেছে, আর আমি যে এই যে নেটওয়ার্কের সমস্যা, বিদ্যুৎ থাকে না, এগুলোর কারণে যে তাদেরকে কষ্ট দিচ্ছে আমার ভালো লাগতেছে না। তো উনি বললো যে তুমি আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করো। এই জিনিসটা দেখেন, এই বাহুটা কতখানি হবে, এই বাহুটা কতখানি হবে। এই বাহুটা যদি হয় 60 ফিট বা 40 ফিট, তাহলে এই বাহুটা হবে 60 ফিট বা 40 ফিট। এবং খেয়াল করে দেখেন এই যে কোণগুলো ছোট হয়ে গেছে, এই কোণটা এবং এই কোণটা ছোট হয়ে গেছে। তাহলে এই কোণটা মনে করেন যে 75 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কমে গেছে, এই কারণে এটাকে আর সমকোণ বলা হচ্ছে না, এটাকে সূক্ষ্মকোণ বলা হচ্ছে। ওই যে কোণের ভিডিওটা দেখে নেবেন। আবার এই কোণটা বড় হয়ে গেছে, হ্যাঁ কত বড় হয়ে গেছে, এই মনে করেন যে 90 ডিগ্রির উপরে হয়ে গেছে, এটা মনে করেন যে 100 বা 105 ডিগ্রি হয়ে গেছে। তো 90 ডিগ্রির বেশি হওয়ার কারণেও এটাকে আর সমকোণ বলা যাচ্ছে না। তাহলে আমরা বলছিলাম যে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলা সমকোণ নয় তাকে, এবং এই কর্ণ থেকে এই কর্ণ সমান হবে না। এই কোণা থেকে যদি এই কোণা মাপ দেন তাহলে হবে মনে করেন যে 120 ফিট। এই কোণা থেকে আবার এই কোণা যদি মাপ দেন তখন হয়ে যাবে মনে করেন যে 80 ফিট বা 90 ফিট। কম হয়ে যাবে, 100% কম হবে, হতেই হবে। যদি কম না হয় তাহলে সেটা আয়তাকার হয়ে যাবে। এই আয়তকারটারই এইটা, কোন একটা আয়তাকারকে আপনি যদি মনে করেন যে 4টা কাঠি দিয়ে একটা আয়তাকার চতুর্ভুজ বানান, ওই আয়তাকার চতুর্ভুজটাকে যদি একটু চাপ দেন তাহলে এই সামান্তরিক ধরনের চতুর্ভুজ একটা তৈরি হয়ে যাবে। মোটামুটি এটাই। এই কর্ণগুলো যদি মেলে তাহলে সেটাকে তখন আমরা সামান্তরিক বলতে পারবো না, তখন আমরা বলবো আয়তাকার। বুঝছেন? আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর হচ্ছে রম্বস। রম্বস কাকে বলে? রম্বস বলে ওই চতুর্ভুজকে যেই চতুর্ভুজের 4টি বাহুই সমান, যেই চতুর্ভুজের 4টি বাহু সমান। এই দেখেন বর্গাকারের 4টি বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় এবং এক কর্ণ থেকে আরেক কর্ণের মাপ ও সমান নয়। তো এটা কিন্তু বর্গাকার হয়ে গেছে। এখন এটাকে আমাদের এই দেখেন এই বাহু এই চতুর্ভুজটা 4টা বাহুই সমান। এটাকে যদি 30 ফিট ধরে নেই, এইটাও 30 ফিট, এইটাও 30 ফিট, এইটাও 30 ফিট, সবগুলাই 30 ফিট। কিন্তু পার্থক্য কি? পার্থক্য দেখেন, এই চতুর্ভুজটা যেমন একদম স্ট্রং একটা চারকোনা হয়ে রয়েছে, আমার কাছে এরকম কোনো জিনিস নাই, থাকলে দেখাইতে পারলে সব থেকে ভালো হতো। এইটা কিন্তু সেটা না, এই একটু চেপে গেছে। এই দেখেন এইভাবে একটু চেপে গেছে, এইদিকে একটু লম্বা হয়ে গেছে। লম্বা হওয়ার কারণে এই কোণগুলো মনে করেন 90 ডিগ্রির কম হয়ে গেছে, 80 ডিগ্রি হয়ে গেছে। এই কোণগুলো 90 ডিগ্রি বেশি হয়ে গেছে, 100 ডিগ্রি হয়ে গেছে। এক শর্তেই তো বাদ, সে আর বর্গাকার হতে পারলো না। 2 নম্বর শর্ত দেখেন, এই দুইটা কোণ দূরে চলে গেছে। তো এই কোণ থেকে এই কোণের পর্যন্ত যদি হয়, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যদি হয় মনে করেন যে 110 ফিট, তাহলে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত হতে পারে 90 ফিট বা 95 ফিট, এইভাবে। তাহলে রম্বস বলবে যেই চতুর্ভুজের 4টা বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ হবে না এবং এক কর্ণ থেকে আরেক কর্ণের মাপও সমান হবে না, সেটাকে রম্বস বলবে। এটা আমাদেরকে জানতে হবে, কারণ প্রত্যেকটা সূত্র আলাদা, প্রত্যেক ধরনের জমি মাপার সূত্র আলাদা। সেজন্য আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তারপরে আমরা আলোচনা করব ট্রাপিজিয়াম নিয়ে। ট্রাপিজিয়াম কাকে বলবে? যেই চতুর্ভুজের 2টি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয়। এই দেখেন এইটার বিপরীত বাহু কোনটা? এইটা। দেখেন এই বাহুটা লম্বা, এই বাহুটা যদি হয় 110 ফিট, তাহলে এই বাহুটা হচ্ছে 90 ফিট। হ্যাঁ, তাহলে বাহুগুলা সমান্তরাল, রেল লাইনের মতন সমানভাবে গেছে কিন্তু সমান নয়, একটা বড় উপরেরটা ছোট। আবার এটার বিপরীত বাহু কোনটা? এইটা। তো দেখেন স্বাভাবিকভাবেই এই বাহুটা যদি হয় 40 ফিট, তাহলে এই বাহুটা একটু লম্বা, এই বাহুটা হচ্ছে 50 ফিট। হ্যাঁ,
তাহলে দেখেন এই যে এখানে যে কোণ তৈরি হয়েছে, এই কোণগুলো দুইটা কোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়েছে, সমকোণ হয়েছে, কিন্তু এই কোণগুলো কম বেশি হয়ে গেছে। তাহলে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দুইটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হবে, হ্যাঁ, সেটাকে মনে করেন যে ট্রাপিজিয়াম ড্রয়িং বলবে। এটার জন্য আলাদা একটি সূত্র আছে, তো আমরা সেই সূত্রগুলো ইনশাআল্লাহ সামনের কোনো ভিডিওতে আলোচনা করব। এখনো কিন্তু আমরা যে জমি প্রকারভেদ জানবো, এই জমি প্রকারভেদের মাত্র এক প্রকারের আলোচনা করলাম। জমির প্রকারের কয় প্রকার? 3 প্রকার: চতুর্ভুজ, ত্রিভুজ, গোলাকার। এই মাত্র চতুর্ভুজের আলোচনা শেষ হলো। এবার আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে ইনশাআল্লাহ। আর একটি আলোচনা ছাড়া পড়ে গেছে, সেটা আলোচনা করে নেই। চতুর্ভুজের আরেকটি প্রকার হচ্ছে অনিয়মিত চতুর্ভুজ। অনিয়মিত চতুর্ভুজ কাকে বলে? যেই চতুর্ভুজের বাহুগুলা কোনো নিয়ম মেনে বড় হচ্ছে না। ওই যে এর আগে যে চতুর্ভুজগুলো আমি আলোচনা করেছি, 5 প্রকার চতুর্ভুজ, প্রত্যেকটারই একটা নিয়ম আছে। কোনটা সমান হবে, কোনটা সমান্তরাল হবে, কোনটা সমকোণ হবে, কোনটার কোণ সমান হবে না, কোনটার কর্ণ সমান হবে, কোনটার কর্ণ সমান হবে না। এগুলোর একটা নিয়ম আছে। কিন্তু অনিয়মিত চতুর্ভুজ মানে এর কোনো নিয়ম কানুন নাই, ইচ্ছা মতো যখন যেরকম ইচ্ছা তখন সেরকম হবে। এজন্য এটাকে অনিয়মিত চতুর্ভুজ বলে। অনিয়মিত চতুর্ভুজ কাকে বলে? যেই চতুর্ভুজের 4টি বাহুই কেউ কারোর সঙ্গে মিল নাই, একটা 30 ফুট তো আর একটা 40 ফুট। চতুর্ভুজ দেখায়, অনিয়মিত চতুর্ভুজ দেখায়। এই যে দেখেন, এটা যদি হয় 30 ফুট, তাহলে মনে করেন যে এইটা হয়ে গেছে 50 ফুট, এইটা 40 ফুট, এইটা আবার মনে করেন যে 45 ফুট। এক একটার মাপ এক এক রকম, এই জন্য এটাকে বলা হবে অনিয়মিত চতুর্ভুজ। অনিয়মিত চতুর্ভুজের প্রকারের কোনো সীমা নাই, এটা অসংখ্য প্রকার। অনিয়মিত চতুর্ভুজ মাপা, এটার কিভাবে মাপতে হয় যখন আমরা জমি মাপার ক্লাসটিতে যাব তখন ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজ কাকে বলে? যেই তিনটি আইল বা রেখা দ্বারা সীমাবদ্ধ স্থানকে ত্রিভুজ বা ত্রিভুজ আকৃতির জমি বলে। এটা কি বলবো, এটা তো সবাই জানেন আপনারা। এখন ঘটনা হলো ত্রিভুজ প্রথমত 2 প্রকার, একটা হলো কোণ ভেদে ত্রিভুজ, আর একটা হলো বাহু ভেদে ত্রিভুজ। তো কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ওই যে জ্যামিতির আলোচনায় যে কোণের আলোচনা করেছি, সেখানে আলোচনা করেছি যে কোণ কাকে বলে, কোণ কত প্রকার। ওই ভিডিওটা দেখলে এই যে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ এগুলো খুব সহজে বুঝতে পারবেন, সেটা দেখে নেবেন। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলবে। এখন একটু বলে নেই, সমকোণ কাকে বলে? যেই কোণটা 90 ডিগ্রি হয় তাকে সমকোণ বলে। তো এই ত্রিভুজের মধ্যে 3টা কোণ আছে, এই 2টা কোণ ছোট ছোট, অর্থাৎ 90 ডিগ্রি কম, কিন্তু এই কোণটা 90 ডিগ্রির একদম হুবহু একদম 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি একটা মাত্র কোণ থাকার কারণে এই কোণটাকে আমরা এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো বা বলতে পারবো। এবার আবার আলোচনা করবো সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের 3টা কোণই 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ সূক্ষ্মকোণ। যেই ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ হবে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবে। এই যে খেয়াল করে দেখেন, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে কম আছে, সেজন্য এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবে। এটা কেন ক্লিয়ার করে নেই, অনেকে বলতে পারে যে এখানে একটা কোণ থাকার কারণে সমকোণ, তো এই কোণের মধ্যে তো 2টা সূক্ষ্মকোণও আছে, তাহলে এটাকে সূক্ষ্মকোণী কেন বলা হলো না? কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়ার জন্য 3টা কোণই সমকোণ হতে হবে, কিন্তু সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য যে কোনো একটা কোণ সমকোণ হলেই যথেষ্ট। এই ত্রিভুজটার মধ্যে যে কোনো একটা কোণ যদি সমকোণ হতো, তাহলে একে আমরা সূক্ষ্মকোণ ত্রিভুজ না বলে সমকোণী ত্রিভুজ বলতাম। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়ার জন্য 3টা কোণই সমকোণ হতে হবে। এবার আমরা একটা আলোচনা করে নেই যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। স্থূলকোণ কাকে বলে? এটা বলে যেই কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে তাকে স্থূলকোণ বলবে। ত্রিভুজের কোণের আলোচনার মধ্যে সেটা গেছে। কোন একটা ত্রিভুজের একটা মাত্র কোণ যদি স্থূলকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে তাকেই আমরা
স্থূলকোণী ত্রিভুজ বলবো। এই যে এই ত্রিভুজটা খেয়াল করেন, ছোট হয়েছে নাকি দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে। এই ত্রিভুজটা খেয়াল করেন, এই ত্রিভুজের তিনটা কোণ, তিনটা কোণের মধ্যে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ সূক্ষ্ম কোণ, কিন্তু এই যে এখানকার যে কোণ, এই কোণটা তৈরি হয়ে গেছে আমাদের স্থূল কোণ। তো মাত্র একটা কোণ স্থূল হওয়ার কারণে এই ত্রিভুজটার নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আবার বুঝে নেন, ভিডিওটা আমি না রিপিট না করে আপনারাই টান দিয়ে রিপিট করে নিন, তাছাড়া বলবেন যে এক কথা বারবার বলছে। তাহলে আমরা কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার সেইটার আলোচনা করে নিলাম। এবার আমরা আলোচনা করব বাহু ভেদে যে ত্রিভুজ তিন প্রকার হয় সেটার। চলেন আমরা প্রস্তুতি নিয়ে আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু আগে আলোচনা করলাম ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কোণ ভেদে কয় প্রকার সেটা আলোচনা হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার। তো বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে, বাহু ভেদে ত্রিভুজ ও তিন প্রকার। এই দেখেন সমবাহু, সমবাহু ত্রিভুজ কাকে বলবে, যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে, যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে তাকে সমবাহু ত্রিভুজ বলবে। এইটা যদি হয় মনে করেন যে 30 ফুট, তাহলে এইটাও হবে 30 ফুট, এইটাও হবে 30 ফুট, হ্যাঁ, তখন এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। মনে করেন এইটা 30 ফুট, এইটা 30 ফুট, এইটা হয়ে গেছে 25 ফুট, তাহলে সে আর সমবাহু ত্রিভুজ থাকলো না। ওকে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই যে দেখেন ত্রিভুজটা আঁকলাম, ওকে দেখেন এই যে এইখান থেকে নিচের দিকে যে নামে আসছে দুইটা বাহু, এই দুইটা বাহু সমান, এটা যদি হয় 50 তাহলে এটাও 50, কিন্তু নিচের যে বাহুটা এটা কি 50, দেখে বোঝা যাচ্ছে এটা ছোট, এটা মনে করেন 30 ফুট, তাহলে দুইটা বাহু সমান একটা বাহু অসমান, দুইটা বাহুর কারণে দ্বি বলা হচ্ছে, সমদ্বি মানে সমদুই, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহুর সমান আর একটা বাহু অসমান, এজন্য সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যেই ত্রিভুজের একটা বাহু সমান নয়, একটা 30 ফুট তো আরেকটা 40 ফুট তো আরেকটা 50 ফুট, এই এই ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে নাকি। এই যে দেখেন এই যে ত্রিভুজটা এঁকেছি, এখান থেকে এই বাহুটাকে যদি আমরা 50 ফিট ধরি, তাহলে দেখেন এই বাহুটা কত বড়, এখান থেকে এই বাহুটা মনে করেন যে হবে 100 ফুট, এখান থেকে এই বাহুটা যদি 100 ফুট হয়, এখান থেকে এই বাহুটা কিন্তু আরো বড়, এখান থেকে এই বাহুটা তখন হবে মনে করেন যে 105 ফুট বা 10 ফুট। দেখে দুইটাকে সমান মনে হলেও আসলে সমান নয়, এই বাহুটা বড় আছে, কারণ খেয়াল করেন যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি নয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হতো তাও তো এটা বড় হওয়ার মনে করেন চান্স থাকতো, এই কোণটাকে আমরা একটু হালকা স্থূল কোণ বানিয়েছি, এজন্য এই বাহুটা লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা জানলাম কি, যদি কোনো ত্রিভুজের একটা বাহুর সঙ্গে আরেকটা বাহুর মিল থাকে না, কোনটা 30 ফুট তো আরেকটা 100 ফুট তো আরেকটা 90 ফুট, সাপোজ বললাম আর কি, এক এক বাহুর মাপ এক এক রকম, তখন সেই বাহুটাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। এই প্রত্যেকটা ত্রিভুজের আলাদা আলাদা মাপ আছে, আলাদা আলাদা সূত্র আছে, কিন্তু আমি এমন একটা সূত্র আপনাদেরকে শিখিয়ে দেব, যে সূত্রটাকে অ্যাপ্লাই করলে, যে সূত্রের মাধ্যমে আপনারা সমস্ত ত্রিভুজ একভাবে আপনারা মেপে ফেলতে পারবেন, তাহলে এতগুলো সূত্র আর মনে রাখার প্রয়োজন হবে না। তারপরেও আমি ক্লাসের মধ্যে সবগুলো সূত্রে আলোচনা করব, কারণ অনেকে আবার আপনাদেরকে বলবে যে এটা তোমাদেরকে শেখায়নি, এটা কি তোমরা পারো না, এজন্য আমি সবগুলো আলোচনা করব, কিন্তু আলোচনা করার পরে সর্বশেষ সার নির্যাস আপনাদেরকে যে সূত্রটা আমি দিব ওইটাই আপনারা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, আর ওটা দিয়ে 100 মিলে যাবে ইনশাআল্লাহ।